বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের ক্লাসের জন্য তোমরা অপেক্ষায় আছো। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি জীববিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায় কোষ ও এর গঠন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা নিশ্চয়ই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রেডি আছো। তো আমি একটু দেখে নিচ্ছি তোমরা কারা কারা লাইভে আছো। তো শিক্ষার্থীরা, আমাকে তোমরা অবগত করবে যে আমার সাউন্ড আর ক্লাসের লেখাটা ঠিক আছে কিনা। তো আমি যখন চিত্র আঁকাবো বা কিছু লিখবো আসলে তখন একটু কম্পন হয়, তাই একটু ঝাপসা আসে, কিন্তু আমি লেখা শেষ করে তোমাদেরকে লেখার সুযোগ করে দেব। আমি সরে গিয়ে কিছুক্ষণ থেমে তোমাদেরকে সুযোগ করে দেব যেন তোমরা সেই লেখাটা তুলতে পারো। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমি আজকের যে আমাদের টপিক সেটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমার আলোচ্য বিষয়টি হচ্ছে কোষ ও এর গঠন। এটি তোমাদের ক্লাসেও আমি আলোচনা করেছিলাম। তো আশা করছি তোমরা এই অধ্যায় সম্পর্কে আগেও তোমাদের কিছু ধারণা আছে স্কুল জীবনের, আর আজকে তো অবশ্যই আমরা আরও ব্যাপকভাবে সেটা নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমি শুরু করছি। তো শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই দেখো অধ্যায়টির নাম হচ্ছে কোষ ও এর গঠন। কোষের ইংরেজি হচ্ছে সেল। তো আমার কথা হচ্ছে সেল অ্যান্ড এর স্ট্রাকচার। তো সেলটা কোষ ও এর গঠন। প্রথমেই আসি, কোষ কি? শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো কোষের ব্যাপারটা, তোমরা সবাই জানো। তাহলে প্রথমেই আসি যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সেল বা কোষ কি? তোমরা সবাই জানো যে কোষ বা সেল কি। সেল হচ্ছে, কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একককে বলা হয় কোষ। জীবদেহের গঠন ও কাজের একককে বলা হয় কোষ বা সেল। তো এই সেল শব্দটি আসলে কিভাবে আবর্ত হয়েছিল শিক্ষার্থীরা? কোষ বা সেল, এটি কিন্তু আসলে এই সেল শব্দটি একটি ল্যাটিন শব্দ। ল্যাটিন সেলাস থেকে, CELLES, ল্যাটিন সেলুলা থেকে, হ্যাঁ শিক্ষার্থীরা, সেলুলা থেকে, ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দটি প্রবর্তন হয়েছে। সেল শব্দটি প্রবর্তন হয়েছে। তো আমার কথা হচ্ছে শিক্ষার্থীরা, তোমরা এই প্রত্যেকটা লাইন আমি যা বোর্ডে লিখবো তোমরা সেগুলো লিখে ফেলবে। লিখলে তুমি বুঝতে পারবে যে কতটা উপকৃত হবে তোমরা। তাহলে সেল কি? সেল হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একককে বলা হয় কোষ বা সেল। ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দটি প্রবর্তন হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ল্যাটিন সেলুলা থেকে যে সেল শব্দটি প্রবর্তন হয়েছে, তাহলে এই সেল নামকরণ করেছেন কে? সেল অর্থ হচ্ছে প্রকোষ্ঠ। সেলের অপর শব্দ হচ্ছে প্রকোষ্ঠ। সেল অর্থ হচ্ছে প্রকোষ্ঠ। সেল মানে হচ্ছে প্রকোষ্ঠ, কোঠরি, কক্ষ, এরকম অনেক কোঠরি, কক্ষ, সেল অর্থ প্রকোষ্ঠ, এগুলো এরকম বোঝায় প্রকোষ্ঠ। ঠিক আছে? তো এখন দেখো শিক্ষার্থীরা, একটা নামের পিছনে তো অবশ্যই কারণ থাকে, সেই কারণ থেকেই কিন্তু এই নামের প্রবর্তন হয়। তাহলে এই সেল হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে। বিজ্ঞানী রবার্ট হুক, তোমরা এটা লিখেছ, আমি মুছে ফেলবো, হ্যাঁ। তো বিজ্ঞানী রবার্ট হুক, তোমরা সবাই জানো যে সে সেল শব্দটি নামকরণ করেছেন কে? শিক্ষার্থীরা, তোমরা লিখে ফেলো তো, সেল শব্দটি কে নামকরণ করেছেন? সেল শব্দটি বিজ্ঞানী রবার্ট হুক নামকরণ করেছেন। সেল শব্দের নামকরণ করেছেন
নামকরণ করেছেন বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক। সেল শব্দের নামকরণ করেছেন বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে। 1665 সালে। দ্রুত লিখে ফেলো শিক্ষার্থীরা। তো এটি একটি ল্যাটিন শব্দ, সেলুলার থেকে সেল শব্দের প্রবর্তন হয়েছে কত সালে? 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক। এই যে সেল শব্দটি প্রবর্তন হয়েছেন তার পিছনে একটি সুন্দর একটি কারণ আছে। 1665 সালে রবার্ট হুক সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতি রক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তিনি নিযুক্ত হয়ে ভাবলেন যে আগামী সপ্তাহে আমাকে একটি গুরুত্বপূর্ণ সকল উপস্থিত বিজ্ঞ বিজ্ঞানীদের সামনে একটি ভালো কিছু উপস্থাপন করা আমার দরকার। এই অনুভব থেকেই তিনি কি করলেন? তিনি ভাবতে শুরু করলেন যে কি একটা ভালো বিজ্ঞ সেই বিজ্ঞানীদের সামনে আমি উপস্থাপন করব, একটা কিছু উপহার দিতে চাই। সেই চিন্তা থেকে তিনি ভাবলেন যে আমি মাইক্রোস্কোপ দিয়ে কিছু একটা করতে পারি কিনা। তো ওনার হঠাৎ চোখে পড়ল যে একটা কাঠের ছিপি। ওই ছিপিটা দেখে উনি ভাবলেন যে কাঠের ছিপিটা যখন পানিতে রাখা হয় তখন এটা ভাসে। কেন ভাসে? এই কেন প্রশ্ন থেকে পরবর্তীতে তিনি কি করলেন, সেই কাঠের ছিপি থেকে পাতলা করে একটা স্লাইস অংশ করে কেটে নিয়ে সেই কাটা অংশটাকে তিনি একদম কাঠের ছিপি থেকে খুবই পাতলা করে একটি সেকশন করে সেই অণুবীক্ষণ যন্ত্রের নিচে সেটিকে উপস্থাপন করলেন। তো অণুবীক্ষণ যন্ত্রের নিচে যখন এটা উপস্থাপন করলেন তখন দেখলেন কি এই অংশটার মধ্যে এরকম কাঠের ছিপির মধ্যে এরকম কিছু কিছু কুঠুরি দেখা যাচ্ছে, যেটা তোমরা মৌচাকের মধ্যে মধু সংগ্রহ করে মৌমাছি, সেই চাকটা দেখতে যেরকম প্রত্যেকটা কুঠুরি থাকে সেরকম তিনি কাঠের ছিপির সেকশন করে যখন মাইক্রোস্কোপের নিচে রাখলেন সেখানে ঠিক সেরকম কিছু সেকশন তিনি লক্ষ্য করলেন এবং পরবর্তীতে তিনি ভাবলেন যে তখন তার আমার মনে পড়লো যে আরে আশ্রমের সন্ন্যাসীদের বা পাদ্রীদের থাকার জন্য তো এরকম ছোট ছোট অনেক কুঠুরি থাকে। তো এইগুলার মানে এটাকে তো সেল বলা হয়, তাহলে এটাকে আমি সেল বলতে পারি। এই সেলের সাথে তো এটারও মিল আছে। সেল, এইভাবে সেল কথাটা তিনি লিখলেন। তো সেলের কথা ভেবে পরে তিনি এই অংশটাকে নাম দিলেন সেল এবং তিনি ভাবলেন যে এই যে জিনিস, এই যে ছোট ছোট কুঠুরির মতো আছে, তাহলে কি প্রাণীদের জীবনে, প্রাণীদের দেহেও কি এরকম কিছু অংশ আছে যে যা নাকি একটার সাথে একটা সজ্জিত হয়ে এবং বড় একটি আকৃতি ধারণ করেছে? সেই চিন্তা তার মাথার মধ্যে ঠুকতে থাকলো, অনেক গভীরে চলে গেলেন উনি। এইভাবে করে তারপরে তিনি এইটা পরবর্তীতে তিনি এই তার যে পর্যবেক্ষণটি সেটি একটি গ্রন্থে প্রকাশ করলেন। সেই গ্রন্থটির নাম কি শিক্ষার্থীরা? তিনি মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে সেই তার এই চিন্তাধারাটি মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে সেটি উপস্থাপন করলেন। সেই গ্রন্থে এটি প্রকাশ করলেন, মাইক্রোগ্রাফিয়া। তোমরা লিখে নাও মাইক্রোগ্রাফিয়া, GRAPH, হ্যাঁ, মাইক্রোগ্রাফিয়া। তো শিক্ষার্থীরা মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের মধ্যে তিনি তার এই আবিষ্কারের কথাটা তিনি কি করলেন? উপস্থাপন করলেন, প্রকাশ করলেন। এরপর তিনি দেখলেন যে এই সেলগুলো আসলে এত ক্ষুদ্র খালি চোখে তাদেরকে সাধারণত দেখা যায় না। তবে আশ্চর্য বিষয় হচ্ছে কিছু কিছু কোষ আছে আকারে অনেক বড় হয়, যেমন পাখির ডিম। শিক্ষার্থীরা আমরা যে হাঁস মুরগি ডিম খাই, সেই পাখির ডিম কিন্তু তোমরা অবাক হয়ে যাবে, পুরাটা ডিম একটা কোষ। তাহলে আমরা বললাম যে কোষ আকারে অনেক ক্ষুদ্র হয়, যাদেরকে খালি চোখে দেখা যায় না, সাধারণত মাইক্রোস্কোপের নিচে আমরা তার গঠনটা স্পষ্ট দেখতে পাই। অথচ এই কোষই আবার বড় আকারের আছে, যেমন পাখির ডিম, সেটাও একটা কোষ। আবার চিন্তা করো উট পাখির ডিম,
কত বড় হয়। সেই উট পাখির ডিম তোমার দৈর্ঘ্যে হচ্ছে উট পাখির ডিমও একটা কোষ। তাহলে তোমরা লিখে রাখো যে উট পাখির ডিম একটি কোষ দ্বারা গঠিত। এটা হচ্ছে 17 সেন্টিমিটার প্রশস্ত আর হচ্ছে 12.5 সেন্টিমিটার 12.5 সেন্টিমিটার লম্বা। এই হচ্ছে গিয়ে উট পাখি ডিম। এইটাও একটা কোষ দিয়ে গঠিত। এটা হচ্ছে এগুলো ব্যতিক্রম। তো শিক্ষার্থীরা, তাহলে আবার তুলা বা পাটের আঁশ, তাল গাছের আঁশ এগুলোও কিন্তু কোষ দ্বারা গঠিত। এগুলো অনেক লম্বা লম্বা আকৃতির কোষ। শিক্ষার্থীরা, পরবর্তীতে যে আমাদের যে দেখো আমাদের যে মানুষের যে নিউরন আছে, নিউরনটা কি তোমরা মনে আছে? নিউরন কি? নিউরনটা কি শিক্ষার্থীরা? স্নায়ুর কার্যকরী একককে বলা হয় নিউরন। আমাদের যে স্নায়ু আছে, স্নায়ুর কার্যকরী একককে বলা হয় নিউরন। তো এই যে এই নিউরনের হচ্ছে মানুষের যে নিউরন কোষ, সেটা 1.37 মিটার লম্বা। 1.37 মিটার লম্বা নিউরনটা হচ্ছে 1.37 মিটার লম্বা। তো শিক্ষার্থীরা, এক 1.37 মিটার লম্বা। তো শিক্ষার্থীরা, তো তোমরা দেখতে পাচ্ছ যে মানুষের নিউরন কোষটা হচ্ছে 1.37 মিটার লম্বা। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থী, তোমরা কি দেখতে পাচ্ছ? আমাকে একটু শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কি না? আমাকে একটু কনফার্ম করো। বাইধা রাখতে হয়, বাধা হয় না। এখন কি চলতেছে না বন্ধ হয়ে গেছে? আমি জানি না, দেখেন তো। তো শিক্ষার্থীরা, চলতেছে? তো শিক্ষার্থীরা, তোমরা কি একটু প্রবলেম হয়েছিল? তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কনফার্ম করো তো। তো শিক্ষার্থী, আমাকে একটু কনফার্ম করলে ভালো হয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শিক্ষার্থীরা, আমাকে একটু জানালে ভালো হয়। একটু নেটে ডিস্টার্ব দিয়েছিল, তাই আমি আসলে ওভাবে কনফার্ম না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কি না? না মিস, হ্যাঁ একটু কনফার্ম করো। আমি ক্লাসটা আবার শুরু করতে চাচ্ছি পরে থেকে, কারণ আমি একটু নেটে ডিস্টার্ব দিয়েছিল। আমি কিন্তু এখনও বুঝতে পারছি না যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। শিক্ষার্থীরা, হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার আসলে কিছুক্ষণ আগেই একটু ডিস্টার্ব দিয়েছিল, আমি বুঝতে পেরেছি। আমি কিছুক্ষণ পরপরই তোমাদের দিকে আসবো যে ডিস্টার্ব হচ্ছে কিনা জানার জন্য। তো শিক্ষার্থীরা, আমাকে একটু কনফার্ম করো, হ্যাঁ মাঝে মাঝেই আমাকে একটু কনফার্ম করো যে ঠিক আছে কি না, তারপরে যেন আমি আবার লিখতে পারি। আর আমি যখন লিখি তখন কিন্তু একটু নড়চড় হয়, সেজন্য তোমরা অনেক সময় বুঝতে পারো না। তারপরে আবার আমি তোমাদের লেখার সুযোগ করে দেব।
আচ্ছা ঠিক আছে, তো আমি আবার লেখা শুরু করছি। আচ্ছা হ্যাঁ, তো এখন দেখো যে সেল কোষটির নামকরণ করেছেন বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে। আর উট পাখির ডিম সেটা হচ্ছে একটি কোষ অথচ বিশাল আকৃতি। উট পাখির ডিমের আকৃতি 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। মানুষের নিউরন কোষ, এই নিউরন কোষের নিউরন হচ্ছে স্নায়ু কার্যকরী একক, যাকে বলা হয় নিউরন। আর এই নিউরন স্নায়ু, এই নিউরনের আকৃতি হচ্ছে তোমার প্রায় 1.37 মিটার লম্বা। প্রায় তোমরা এটা লিখে নাও, প্রায় 1.37 মিটার লম্বা। তো শিক্ষার্থীরা লিখে নাও, এগুলো খুবই জানার, আর এগুলো এমসিকিউতে প্রচুর আসে শিক্ষার্থীরা। তো এখন আমি আসছি যে রবার্ট হুক প্রকৃতপক্ষে উনি যে বিষয়ে যেটার উপরে উনি ব্যাখ্যা দিয়েছিলেন সেটা ছিল কি, কাঠ। হ্যাঁ, কাঠটা একটা জড় বস্তু। গাছে যখন এটা জীবন্ত অবস্থা থাকে তখন সেটা প্রাণ থাকে, কিন্তু গাছ থেকে যখন কেটে ফেলা হয় তখন সেটা জড় বস্তুতে পরিণত হয়। তো বিজ্ঞানী রবার্ট হুক কাঠের থেকে সেকশন করে মাইক্রোস্কোপের নিচে নিয়ে তিনি কুঠুরিগুলো পর্যবেক্ষণ করেছিলেন। আর সেখান থেকে তার একটা ধারণা হলো যে জীবের দেহেও কি সেরকম কিছু প্রকোষ্ঠ আছে কি বা থাকতে পারে কি না। তো সেই ধারণা থেকে পরবর্তীতে কোষ আবিষ্কৃত হয়। তোমরা জানো যে কোষ হচ্ছে জীবদেহের গঠন কার্যকরী একক। এখন অনেকগুলা কোষ মিলে কলা তৈরি হয়, অনেকগুলো কলা মিলে কলাতন্ত্র গঠিত হয়। আর এই কলাতন্ত্র মিলেই কিন্তু একটা সম্পূর্ণ দেহ তৈরি হয়। যেমন মানুষের পুষ্টিতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, এগুলো অসংখ্য কোষের সমন্বয়ে কলা সমন্বয়ে তন্ত্রগুলো গঠিত হয়েছে। আর সমস্ত তন্ত্রের সমন্বয়ে আমাদের দেহটা গঠিত হয়েছে। ঠিক তেমনই উদ্ভিদের ক্ষেত্রে অনেকগুলো কোষ মিলে, অনেকগুলো উন্নত উদ্ভিদের ক্ষেত্রে অনেকগুলো কোষ মিলে তার দেহের পাতা তৈরি হয়েছে, কাণ্ড, ঢাল, পালা, শাখা, তারপর মূল ইত্যাদি, ফুল, ফল, সমস্ত অসংখ্য কোষের সমন্বয়ে এই দেহগুলো গঠিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি কোষের গুচ্ছই হলো কলা, আর কলাগুলো দিয়ে কলাতন্ত্র গঠিত হয়। আর কলাতন্ত্রের মাধ্যমে একটা উদ্ভিদ দেহ, প্রাণী দেহটা সম্পূর্ণ তৈরি হয়। তো যাই হোক শিক্ষার্থীরা, এখন তোমরাই বলো যে রবার্ট হুক কোষের কোন অংশটা নিয়ে আলোচনা করেছিলেন? ওই যে জড়বস্তুর উপর, মানে কাঠের প্রস্থচ্ছেদ করে, কাঠের ছিপির প্রস্থচ্ছেদ করে উনি সেকশন করে মাইক্রোস্কোপের নিচে নিয়ে সেরকম একটা প্রকোষ্ঠ, মৌচাকের প্রকোষ্ঠ দেখেছিলেন। পরবর্তীতে এই কোষকে বিজ্ঞানী রবার্ট হুকের পর ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লেeuwenhoek, ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লেeuwenhoek, পরবর্তীতে ডাচ বিজ্ঞানী রবার্ট হুকের পরে ডাচ বিজ্ঞানী লেeuwenhoek। শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, ডাচ বিজ্ঞানী, খুব দ্রুত লিখবে, ডাচ বিজ্ঞানী লেeuwenhoek। ডাচ বিজ্ঞানী লেeuwenhoek কী করেছিলেন? 1674 সালে উনি কী করলেন যে কোষ প্রাচীর সহ বিভিন্ন অঙ্গাণু, যেমন জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। কোষ অঙ্গাণু ছাড়াও কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, তারপরে হচ্ছে রাইবোজোম, তারপরে সেন্ট্রোজোম, এই জাতীয় অসংখ্য কোষগুলো কোষের ভিতর এবং বাইরে কোষ প্রাচীর তো আছেই, ভিতরে বিভিন্ন অঙ্গাণুর উপস্থিতি পর্যবেক্ষণ করে তিনি কী করলেন? জীবিত কোষ একটি উপস্থাপন করলেন। আর তার এই উপস্থাপনের ভিত্তিতে আমরা এবার কোষের নাম সংজ্ঞা দিতে পারি, যে তাহলে কোষকে জীবদেহের গঠন ও কার্যকরী একক কোষ, সেই কোষটাকে আমরা আরও সুন্দরভাবে 3ভাবে ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে যেমন বিজ্ঞানী জেন ব্র্যাক
তিনি তার মতে, ব্র্যাকেটের মতে, জিন ব্র্যাকেটের মতে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। এটি বিজ্ঞানী কে বলেছেন? জিন ব্র্যাকেট। আবার 1961 সালে আবার বিজ্ঞানী লয়ে অ্যান্ড সিকেভিট তার 1969 সালে তিনিও একটি সুন্দর কোষের ব্যাখ্যা দেন। তার মতে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এইভাবে উনি আরেকটা সংজ্ঞা দেন। পরবর্তীতে ডি রবার্টিস 1979 সালে তার মতে কোষ হলো জীবের মৌলিক, গঠনগত ও কার্যকরী এককই হচ্ছে কোষ। এইভাবে সুন্দর সুন্দর সংজ্ঞা চলে আসে। তো কোষের প্রথম সৃষ্টি ছিল অনেক 1880 থেকেই প্রথম কোষ সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে যেটা বলবো, তাহলে আমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে কে কোষের নামকরণ করেন কে? শিক্ষার্থীরা, আমি কিন্তু বলে ফেলেছি, দেখি তোমরা ক্লাসে মনোযোগ আছো কিনা। কোষের নামকরণ করেন কোন বিজ্ঞানী? তোমরা লিখে ফেলো দ্রুত। কোষের নামকরণ করেন কোন বিজ্ঞানী? তো শিক্ষার্থীরা, আমি সেটা বলেছি একটু আগে যে রবার্ট হুক। তো এখন অধিকাংশ কোষই আমরা খালি চোখে দেখতে পাই না। তো এখন আমার কথা হচ্ছে শিক্ষার্থীরা, তো 1674 সালে কোষ প্রাচীর ছাড়াও যে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক 1674 সালে কোষ প্রাচীর ছাড়াও যে ভিতরে কোষের মধ্যে অন্যান্য অঙ্গনা আছে সেটি তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেন। এবার আসো, সেল বা কোষের বৈশিষ্ট্যগুলা কি কি? শিক্ষার্থীরা, কোষ বা সেল, কেন আমরা এটাকে কোষ বা সেল বলবো? অবশ্যই তার কিছু বৈশিষ্ট্য আছে। এখন আমরা সেই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি যে কেন আমরা কোষকে কোষ বলি। তো এই বৈশিষ্ট্যটা আমরা অবশ্যই লক্ষ্য করব যে জীবের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক উপাদান হচ্ছে এই কোষের বৈশিষ্ট্যটা। দেখো, কোষকে আমরা কেন কোষ বলি, এর বৈশিষ্ট্যটা কি কি? 1 নম্বর হচ্ছে, তোমরা লিখে ফেলো, জীবের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান এই কোষের মধ্যে থাকে। জীবের জন্য সকল ধরনের আণবিক ও গাঠনিক উপাদানগুলো কোষের মধ্যে থাকতে হবে। তারপরে হচ্ছে, চারপাশে যে কোনো উত্তেজনায় এরা সাড়া প্রদান করবে। চারপাশে, যেমন দেখো, এই যে উদ্ভিদ যখন প্রচণ্ড রোদ পড়ে, উদ্ভিদটা কি হয়, একদম পানি যদি ঠিকমতো দেওয়া না হয় বা পানির অভাব পড়ে, সে একদম শুষ্ক হয়ে যায়। আবার যখন বৃষ্টি পড়ে বা আমরা পানি দিই, তখন কিন্তু আবার ধীরে ধীরে সজীব হয়ে ওঠে। তার মানে চারপাশের পরিবেশের উপর সে কী করে উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। তারপরে শিক্ষার্থীরা দেখো, এরা কিন্তু সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে, কারণ ছোট একটি চারা তাদের পরিবেশে ধীরে 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 কিন্তু একদম সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তাহলে আমার ভিতরে কোষগুলো সজীব। তারপরে আমরা বলতে পারি যে এরা প্রয়োজনীয় কাঁচামাল ভিতরে গ্রহণ করার ক্ষমতা রাখে। কোষগুলো তাদের প্রয়োজনীয় কাঁচামালগুলো তাদের দেহের ভিতরে গ্রহণ করার তারা ক্ষমতা রাখে, ঠিক আছে। তারপরে দেখো শিক্ষার্থীরা, যে কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করা থেকে নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষণও করার ক্ষমতা রাখে এই কোষ। এছাড়াও কোষের আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একটি হোমোস্ট্যাটিক অবস্থা। হোমোস্ট্যাটিক অবস্থাটা কি শিক্ষার্থীরা? তোমরা অবশ্যই জানো, হোমোস্ট্যাটিক অবস্থা হচ্ছে পরিবেশের অবস্থার তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ স্থিতি রাখা। যেমন হঠাৎ করে যখন অনেক গরম পড়ে যায়, তখনও কিন্তু সাথে সাথে তারা মরে যায় না, তাদের ভিতরের একটা আন্তঃশক্তি থাকে, সেই শক্তিটাকে ব্যবহার করে তারা কী করে, নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং পরবর্তী সময় যখন পরিবেশটা অনুকূলে আসে, তখনই কিন্তু সে কী করে, ধীরে ধীরে আবার সেই পানির
গ্রহণ করে আবার সতেজ হয়ে ওঠে। তাহলে হোমোস্ট্যাটিক অবস্থা হচ্ছে প্রতিকূল পরিবেশেও নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে আন্তঃশক্তি, সেটাই হচ্ছে হোমোস্ট্যাটিক অবস্থা। তারপরে কোষের মধ্যে থাকবে কি, কাল পরিক্রমায় অভিযোজন হওয়ার ক্ষমতা কোষের মধ্যে থাকবে। কারণ দেখো, একটা উদ্ভিদ ধীরে 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 বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশের মধ্যে তাদেরকে খাপ খাইয়ে নিতে নিতে এক সময় দেখা যায় বছর পর বছর পার হয়ে যায়। তাহলে এর মধ্যে পরিবেশের অনেক পরিবর্তন আসে। সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খেয়ে নেওয়ার ক্ষমতাটা, এই কাল পরিক্রমায় অভিযোজন হওয়ার ক্ষমতা এই কোষের মধ্যে থাকে বলেই বেঁচে থাকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে একটি কোষের প্রধান বৈশিষ্ট্য। তো আমরা যদি বলি এবার কোষবিদ্যা বা সাইটোলজি কী, শিক্ষার্থীরা তোমরা এবার কোষবিদ্যা বা সাইটোলজি কী সেটা দেখো। কোষবিদ্যা বা সাইটোলজি কী, সাইটোলজি। তো শিক্ষার্থীরা কোষবিদ্যা বা সাইটোলজি কী, হ্যাঁ তোমরা অবশ্যই বুঝে গেছো যে কোষের গঠন, আকার, আকৃতি, বৈশিষ্ট্য এবং কোষের সম্পর্কে যাবতীয় যে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা, পর্যালোচনা, গবেষণা করা হয় সেটাই হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। তারপরেও তোমরা সুন্দর করে এটা লিখবে যে কোষবিদ্যা, হ্যাঁ, যে জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, কোষের প্রকার, অঙ্গাণুর ভৌত রাসায়নিক গঠন, বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তাকেই বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। শিক্ষার্থীরা তোমাদের কি কোনো বুঝতে প্রবলেম হচ্ছে? তাহলে আমাকে জানাবে। তো আমি যে বিষয়গুলো আলোচনা করছি প্রথম ক্লাসে আমাদের এই বিষয়গুলো খুবই জানা প্রয়োজন। আমরা যদি এই বিষয়গুলোতে মনোযোগ না হই তাহলে আমরা মজা পাবো না এই অধ্যায়টি পড়তে গিয়ে। তো কোষবিদ্যার জনক কাকে বলা হয়? শিক্ষার্থীরা এবার বলে ফেলো তো, কোষবিদ্যার জনককে। তোমাদেরকে যেমন আমি বলেছিলাম বংশগতির জনককে, এবার বলো তো কোষবিদ্যার জনককে। হ্যাঁ অবশ্যই তোমরা লিখে ফেলছো, আমি জানি। কোষবিদ্যার জনক রবার্ট হুক। গুড। হ্যাঁ, অনিমা ইসলাম, অনিমা লিখে ফেলছে রবার্ট হুক। মাহিদুল ইসলাম সিয়াম, সেও লিখে ফেলছে রবার্ট হুক। গুড, তোমাদের মনোযোগ আছে। হ্যাঁ, এইভাবে তোমরা এগিয়ে যাবে। আধুনিক কোষবিদ্যার জনককে, এটা এবার লিখে নাও শিক্ষার্থীরা। আধুনিক কোষবিদ্যার জনক, এটাও কিন্তু একটু ঘুরিয়ে দিলেই এমসিকিউ আসতে পারে যে আধুনিক কোষবিদ্যার জনক কে। এটা তোমরা তো কোষবিদ্যার জনক জানো রবার্ট হুক, কিন্তু আধুনিক কোষবিদ্যার জনক কে এটা আমাদের আবারও জানা প্রয়োজন। কার্ল পি সোয়ানসন। কার্ল পি, হ্যাঁ এটা লিখে নাও, CARL, কার্ল পি লিখে নাও শিক্ষার্থীরা। কার্ল পি সোয়ান, SWAN, হ্যাঁ, সন, CARL কার্ল, তারপরে হচ্ছে পি দিবা, কার্ল পি SWANSON। যদি নেটে ডিস্টার্ব না থাকে সেজন্য আমি উচ্চারণটা আবার মুখে বলছি, তোমরা লিখে নাও। উনি হলেন আধুনিক কোষবিদ্যার জনককে। উত্তরটা হচ্ছে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসনকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি এবার বলতে পারবে যে কোষ তত্ত্বটা কি, অর্থাৎ সেল থিওরি কি? কোষ তত্ত্ব বা সেল থিওরি কি? এবার আমি একটু উপর দিকে মুছছি। শিক্ষার্থীরা দেখো, কোষ তত্ত্ব, হ্যাঁ, বা সেল থিওরি সেল থিওরি কি? কোষ তত্ত্ব বা সেল থিওরি কি? হ্যাঁ শিক্ষার্থীরা, তো এই কোষ তত্ত্ব
বা সেল থিওরিটা হচ্ছে যে তোমরা এইভাবে বলতে পারো, কোষ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার পর 1838 থেকে 1839 থেকে 1839 সালে মধ্যে, হ্যাঁ, এর সাথে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী স্লেডেন আর প্রাণী বিজ্ঞানী থিওডর সোয়ান এবং পরবর্তীতে 1885 সালে ভার্চু, পরবর্তীতে 1800 লিখে নাও, এবং পরবর্তীতে 1855 সালে ভার্চু, 1855 সালে বিজ্ঞানী ভার্চু, অর্থাৎ 1838 থেকে 39-এর মধ্যে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী স্লেডেন আর প্রাণী বিজ্ঞানী থিওডর সোয়ান এবং পরবর্তীতে 1855 সালে ভার্চু কোষ তত্ত্ব প্রদান করে। এই কোষ তত্ত্ব হল জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। কোষ হল জীবনের মৌলিক একক, কোষ বংশগতির একক এবং সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। সর্বপ্রকার জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং যা পূর্ব সৃষ্ট কোষ থেকেই তাদের সৃষ্টি। পূর্ব একটা কোষ থাকবে, সেই কোষ থেকেই তাদের সৃষ্টি। এটাই হচ্ছে কোষ তত্ত্ব। তো শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। অনেক কিছু জানার শিক্ষার্থীরা এগুলা জানতেই হবে, কারণ তোমরা কিছুদিন পরে মেডিকেলের জন্য আবার পড়াশোনা করবে। তাহলে এগুলো যদি এখনই জেনে ফেলো, তাহলে মেডিকেলে পড়তে গিয়ে তোমাদের পরে আরও অনেক কিছু জানার আছে, সেগুলো জানতে সহজ হবে। তো আমি এখন বলবো কোষের প্রকারভেদ। তো কোষের প্রকারভেদ আচ্ছা, বৈশিষ্ট্য অনুসারে কোষ কত প্রকার? জীবের বৈশিষ্ট্য অনুসারে কোষ কত প্রকার? শিক্ষার্থীরা, জীবের বৈশিষ্ট্য অনুসারে কোষ কত প্রকার তোমরা অবশ্যই জানো। জীববিজ্ঞান বলতে আমরা কি বুঝি? জীববিজ্ঞান বলতে শুধু কি উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়, নাকি শুধু প্রাণী নিয়ে আলোচনা করা হচ্ছে? এখানে উদ্ভিদ নিয়েও আলোচনা করা হচ্ছে, আবার প্রাণী নিয়েও আলোচনা করা হচ্ছে। তার মানে কোষের অর্থাৎ জীবের বৈশিষ্ট্যের ধরন অনুযায়ী কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জীবের ধরন অনুযায়ী, জীবের ধরন অনুসারে কোষ দুই প্রকার। একটা হচ্ছে উদ্ভিদ কোষ, আরেকটা হচ্ছে প্রাণী কোষ। ঠিক আছে? কারণ উদ্ভিদেরও কোষ নিয়ে গঠিত, প্রাণীরাও কোষ নিয়ে গঠিত। অনেক কিছুই কোষের মধ্যে মিল থাকলেও কিছু বৈশিষ্ট্য রয়ে গেছে, যেটা উদ্ভিদের মধ্যেই থাকবে, প্রাণীর মধ্যে কখনো থাকে না। যেমন শিক্ষার্থীরা, কোনটা? যা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে কখনোই থাকে না। তোমরা নিশ্চয়ই বলে ফেলবে, এখন লিখে ফেলছো, কোন বৈশিষ্ট্যটি উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে কখনোই থাকবে না? শিক্ষার্থীরা বলতে পারো কোনটা? কি লেখছো? দুই প্রকার। হ্যাঁ, দুই প্রকার, ঠিক আছে। এখন বলো তো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে একটা প্রধান পার্থক্য বলো, যেটা উদ্ভিদ কোষে আছে, যেই বৈশিষ্ট্যটি কিন্তু প্রাণী কোষে নাই। কি হবে শিক্ষার্থীরা? একটু বলতে পারবে কোন বৈশিষ্ট্যটি? হ্যাঁ, কোষ প্লাস্টিড। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, এই প্লাস্টিড আছে, যা প্রাণী কোষে কখনোই থাকবে না। প্লাস্টিড তিন প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্ট কারণে উদ্ভিদের রঙিন ফুল ফল এগুলো হয়, আর ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদের বর্ণগুলো সবুজ হয়, পাতা সবুজ, কচি কাণ্ড এগুলো সবুজ হচ্ছে ক্লোরোপ্লাস্টের কারণে। আর হচ্ছে বলো তো এবার, আর লিউকোপ্লাস্টটা কোথায় থাকে? উদ্ভিদের মূলে, কারণ মূলের মধ্যে
মৌলগুলো সাদা হয়। যে বর্ণহীন অংশটাই হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই প্লাস্টই উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য, যেটা প্রাণী কোষে কখনোই থাকে না। আর এই জন্যই উদ্ভিদে প্লাস্টিক থাকে বলেই তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, কিন্তু প্রাণীরা তা পারে না। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এছাড়া কোষ আরও 2 প্রকার আছে। সেটা কি শিক্ষার্থীরা তোমরা বলতে পারো যে কোষের প্রকারভেদের মধ্যে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ কত প্রকার? শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ কত প্রকার? কত প্রকার শিক্ষার্থীরা? 2 প্রকার। হ্যাঁ, 2 প্রকার। আচ্ছা, এই 2 প্রকারের নামটা বলো তো কী কী হতে পারে? শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে হচ্ছে দেহকোষ আর জনন কোষ। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। শিক্ষার্থীরা, দেহকোষ বা জনকোষ, সোমাটিক সেল, এটা হচ্ছে সোমাটিক সেল, আর জনন কোষটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। রিপ্রোডাক্টিভ সেল। তাহলে দেহকোষ তোমরা সবাই জানো যে দেহকোষ দেখো শিক্ষার্থী, তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। কোষ হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ 2 প্রকার, দেহকোষ আর হচ্ছে যাকে বলা হয় সোমাটিক সেল, আরেকটা হচ্ছে জনন কোষ যাকে বলা হয় রিপ্রোডাক্টিভ সেল। এখন দেহকোষ সবসময় 2n বিশিষ্ট হয়, এই দেহকোষে 2n বিশিষ্ট হয়, আর জনন কোষ কি হয়? n বিশিষ্ট হয়। অর্থাৎ নিউক্লিয়াস, দেহকোষে 2n নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, আর হচ্ছে জনন কোষে নিউক্লিয়াস 1টি করে থাকে। অর্থাৎ তাহলে তোমরা বলতে পারো যে ক্রোমোজোম হচ্ছে এখানে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, লিখে রাখো। এখানের প্রধান বৈশিষ্ট্য ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আর এখানে হ্যাপ্লয়েড, n মানে হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। শিক্ষার্থীরা দেখো, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ 2 প্রকার, দেহকোষ বা সোমাটিক সেল যেখানে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, আর জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল যেখানে n বা অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। তো শিক্ষার্থীরা এইবার দেখো, বলো তো দেহকোষ, হ্যাঁ, এই যে আমি বললাম দেহকোষ, এই দেহকোষের মধ্যে শিক্ষার্থীরা তোমরা আবার আরেকটু লক্ষ্য করো যে দেহকোষ যে আমি বললাম, এই দেহকোষের আমরা কিভাবে বুঝবো যে কোনগুলা দেহকোষ? তাহলে দেখো, উদাহরণস্বরূপ তোমরা উদাহরণগুলো লিখে রাখো, এমসিকিউর ক্ষেত্রে অনেক কাজে আসবে। উদাহরণস্বরূপ মূল, কাণ্ড, পাতার, হ্যাঁ, কোষগুলা। উদ্ভিদের ক্ষেত্রে তোমার মূল, কাণ্ড, পাতা, উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড আর পাতা, এগুলো হচ্ছে দেহকোষ। উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা কোষগুলো। দেহকোষটা হচ্ছে উদ্ভিদের উদাহরণ হচ্ছে মূল, কাণ্ড, পাতার মধ্যে যে কোষগুলো থাকে সেগুলো অবশ্যই দেহকোষ। আর প্রাণীর ক্ষেত্রে দেখো স্নায়ুকোষ, রক্তকণিকা, প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুকোষ, তারপর হচ্ছে রক্তকণিকা, এগুলা এই কোষগুলোর মধ্যে থাকে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। এখন শিক্ষার্থীরা তোমরা এবার বলো তো, হ্যাঁ, জনন কোষের উদাহরণটা কি হতে পারে? এই জনন কোষে কোনগুলো? আমি জানি তোমরা সবাই জানো। জনন কোষের উদাহরণ কি? শুক্রাণু কোষ,
আর ডিম্বাণুকোষ, শুক্রাণুকোষ আর ডিম্বাণুকোষ, এইগুলা হচ্ছে জনন কোষ, জনন অঙ্গে এগুলা থাকে। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা কি এইটুকু লিখেছো? যদি এইটুকু লিখে থাকো, দেহকোষ জনন কোষ, গুড। হ্যাঁ, তাজুল ইসলাম লিখেছো দেহকোষ জনন কোষ, হ্যাঁ ঠিক আছে, আমার লেখাটা দেখা যাচ্ছে তো। তাহলে আমি এবার একটু ডিটেলসে যাচ্ছি। তো এইবার হচ্ছে এটা গেল কাজের ভিত্তিতে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। এইবার বলো তো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? শিক্ষার্থীরা এবার বলো তো, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? শিক্ষার্থীরা, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। এক প্রকার হচ্ছে আদিকোষ, আরেকটা হচ্ছে আদিকোষ বা প্রোক্যারিওট কোষ, আর একটা হচ্ছে ইউক্যারিওট কোষ। হ্যাঁ, আর একটা হচ্ছে ইউক্যারিওট কোষ, আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ, আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তো আদিকোষ আর প্রকৃত কোষ কিসের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। আদিকোষকে বলা হয় প্রোক্যারিওটিক, এটাকে যদি আমরা প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, আর এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল আর এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। শিক্ষার্থীরা তাহলে দেখো তোমরা যে লিখে ফেলো ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেল, ঠিক আছে? এখন আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল আর প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, এইটা তোমরা কীভাবে বুঝবে? আদিকোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত। শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করো তো, সুগঠিত নিউক্লিয়াস বলতে আসলে আমরা কি বুঝি? দেখো, আমি যদি এটাকে একটা কোষ বলি, যে এটা হচ্ছে একটা কোষ, এই কোষের মধ্যে আমরা জানি একটা নিউক্লিয়াস থাকে। যদি সেটা উদ্ভিদ কোষ হয় তাহলে সেখানে অবশ্যই একটা কোষ গহ্বর থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে। আর প্রাণী কোষ যদি হয় তার মিডলে একটা নিউক্লিয়াস থাকবে। আচ্ছা ঠিক আছে, দেখো কোষ এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণ। এইটার ভিতরে থাকছে কি? নিউক্লিওলাস, তার সাথে থাকছে ক্রোমোজোম, ক্রোমোজোম, হ্যাঁ ক্রোমোজোম এবং নিউক্লিয়ার রন্ধ্র ইত্যাদি থাকছে। তো আমি যেটা আদিকোষ বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, যদি এই নিউক্লিয়াসটার মধ্যে যে নিউক্লিয়ার আবরণটা যদি না থাকে, যদি নিউক্লিয়ার আবরণটা যদি এখানে না থাকে, তাহলে নিউক্লিয়ার বস্তুগুলো কী হবে? এই সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় পাওয়া যাবে। এইটা হচ্ছে আদিকোষের বৈশিষ্ট্য। কিন্তু প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার আবরণ থাকবে, নিউক্লিয়ার ভিতরে যে বিভিন্ন বস্তুগুলো আছে, হ্যাঁ নিউক্লিওলাস, এগুলা এক নিউক্লিয়ার আবরণের ভিতর নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয় বস্তুগুলো, অর্থাৎ নিউক্লিওলাস, তারপর ক্রোমোজোম, হ্যাঁ তারপর এই রাসায়নিক বস্তুগুলো এটার ভিতরে অবস্থান করবে। সেটা হচ্ছে কি মানে প্রকৃত কোষ। আর আদিকোষের মধ্যে নিউক্লিয় বস্তুগুলো, নিউক্লিয় আবরণটা থাকবে না বলে নিউক্লিয় বস্তুগুলো সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এই হচ্ছে আদিকোষ আর প্রকৃত কোষের প্রধান পার্থক্য। এছাড়াও প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়াও আরও অনেক কিছু থাকবে। যেমন আদিকোষের মধ্যে তোমরা মনে রাখবে যে মনেরা রাজ্যের সকল জীবই কিন্তু আদিকোষী, অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া। হ্যাঁ, তা আদিকোষের উদাহরণগুলো হচ্ছে শিক্ষার্থীরা, আদিকোষের উদাহরণটা হচ্ছে মাইকোপ্লাজমা। দ্রুত লিখে ফেলো। আদিকোষের উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজমা। আমি একটু পেনটা চেঞ্জ করছি। মাইকোপ্লাজমা,
তারপরে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া উদাহরণ, এটার উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজমা। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া। এছাড়া তোমার মনের রাজ্যের সব জেবি আদিকোষী। এছাড়া মনেরা রাজ্যের সকল জীবগুলাই হচ্ছে জীবী আদিকোষী বা প্রোক্যারিওট কোষ। এবার আসো প্রকৃত, শিক্ষার্থীরা তোমরা এটা এইটুকু লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। এরপরে আমি প্রকৃত কোষের উদাহরণগুলো আবার বলছি, ঠিক আছে? শিক্ষার্থীরা আদিকোষ, প্রোক্যারিওট, ঠিক আছে। অনিমা ইসলাম, তুমি ঠিকই লিখেছো। এরপরে আমি এবার প্রকৃত কোষের উদাহরণগুলো দিচ্ছি। তো এবার আসো প্রকৃত কোষের উদাহরণটা কি হবে। প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে, উদাহরণগুলা তোমরা লিখে নাও। প্রকৃত আদিকোষগুলো কিন্তু সবসময় অবাধ শ্বসন ঘটে, অধিকাংশ ক্ষেত্রে এরা শ্বসন পদ্ধতিতে পুষ্টি ঘটে, আর কিছু আছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটে। আর প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, তারপর টেরিডোফাইট, তারপরে হচ্ছে নগ্নবীজি, আবৃতবীজি, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, নগ্নবীজি, আবৃতবীজি, এই সবগুলা হচ্ছে গিয়া প্রকৃত কোষের উদাহরণ। তো সকল প্রকৃত কোষের প্রাণীগুলোই কিন্তু সবাদ শ্বসন প্রক্রিয়া ঘটবে, শোষণ, আত্তীকরণ, সালোকসংশ্লেষণ পদ্ধতিতে পুষ্টি হবে। তো শিক্ষার্থীরা বনজিওমরফা পবেসেন্স নামক লোহিত শৈবাল একটা ফসিল, সেই ফসিলটা 1200 মিলিয়ন বছর পূর্বেই শিলা থেকে এটা আবিষ্কৃত করা হয়েছিল। তো ধারণা করা হচ্ছে যে প্রথম প্রকৃত কোষ হচ্ছে বহুকোষী জীব হলো বনজিওমরফা। প্রথম প্রকৃত কোষ হচ্ছে বনজিওমরফা, প্রথম প্রকৃত কোষ। শিক্ষার্থীরা তাড়াতাড়ি লিখে নাও। ধারণা করা হচ্ছে যে প্রথম প্রকৃত কোষটা হচ্ছে প্রথম যে প্রকৃত কোষটা আবিষ্কার করা হয়েছে তার নাম হচ্ছে বনজিওমরফা। শিক্ষার্থীরা বনজিওমরফা তাড়াতাড়ি লিখে নাও। পোবেসেন্স, বনজিওমরফা পোবেসেন্স নামক লোহিত শৈবাল, শিক্ষার্থীরা ধারণা করা আছে যে বনজিওমরফা পোবেসেন্স নামক যে লোহিত শৈবাল আছে সেটা তোমার, যার ফসিল 1200 মিলিয়ন বছরে পূর্বে, 1200 এর ফসিলটা পাওয়া গেছে 1200 মিলিয়ন বছর পূর্বে এর ফসিলটি পাওয়া গেছে, ফসিলটা পাওয়া গিয়েছিল। তো পাওয়া গেছে যেটি কিনা ধারণা করা আছে প্রথম ইউক্যারিওট কোষ। তো শিক্ষার্থীরা আজ আমি যা কোষের বেসিক অংশটা নিয়ে আলোচনা করলাম। আসলে আমরা দেখো কোষটা কি, আসলে যে একটা দেওয়াল বা একটা প্রাচীর তৈরি করতে গেলে যেমন একটা ইটের উপর আরেকটা ইট বসাইয়ে একটা দেওয়াল তৈরি করতে হয়, ঠিক সেরকমই একটা কোষের সাথে আরেকটা কোষের আরেকটা কোষ এভাবে যুক্ত হতে এরকম বিশাল উদ্ভিদ, বিশাল প্রাণী, এই সবার উদ্ভিদ এগুলো তৈরি হয়েছে এই লক্ষ কোটি কোষের সমন্বয়। এই কোষ আর একটা কোষের ভিতরে কত কিছু অঙ্গাণু থাকে,
যেমন উদ্ভিদ কোষের মধ্যে দেখো কোষ গহ্বর, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এরকম বস্তু প্রাণী কোষের মধ্যেও আছে। সেরকম অসংখ্য জিনিস নিয়ে একটা কোষ গঠিত, এরকম কোটি কোটি কোষ নিয়ে আমাদের একটা উন্নত প্রাণীর দেহ গঠিত। এই অধ্যায়ে অনেক কিছু শেখার আছে। আজকে আমি বেসিক অংশটা নিয়ে শুধু আলোচনা করেছিলাম শিক্ষার্থীরা। আর আগামী ক্লাসে আমরা চেষ্টা করব যে নিউক্লিয়াস, তারপর মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে ক্রোমোজোম, এদের গঠন নিয়ে আলোচনা করার জন্য। তো তোমরা ততক্ষণে আজকের অংশটা ভালো করে পড়বে, কারণ বেসিক না পড়াইয়ে তো মূল অংশে যাওয়া যায় না আসলে। তো আমাদের কোষ যে আবিষ্কার করেছেন তাকে আমাদের জানা দরকার, যে রবার্ট হুক, উনি আবিষ্কার করার কারণেই তো আজকে আমরা আমাদের কোষগুলো সম্পর্কে জানতে পেরেছি। এটা একটা আমাদের বড় একটা অবদান। তো আমরা আজকের অধ্যায় থেকে এমসিকিউটাই বেশি পাবো, জ্ঞানমূলক অনুধাবন। আগামী ক্লাসে আমি ডিটেলস আলোচনা করব বড় প্রশ্ন নিয়ে, অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবন তো থাকবেই, আর হচ্ছে গিয়ে সৃজনশীলের যে গ ঘ বড় প্রশ্ন সেইটা নিয়ে আলোচনা করব। সেখানে থাকতে পারে আগামী ক্লাসে নিউক্লিয়াসের গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন, তারপরে হচ্ছে ক্রোমোজোমের গঠন ইত্যাদি আসবে। তো তোমরা ওগুলা ভালো করে দেখে রাখবে। আর আজকের ক্লাসে যারা লাইভে উপস্থিত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেভাবে লিখেছো সেগুলা চর্চা করবে, আর অবশ্যই বইটা ভালো করে পড়বে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।